মন্দিরের বয়স ৫,০০০ বছরের বেশি। মন্দিরের ইতিহাস বর্ণিত মহাভার মন্দিরের বয়স ৫,০০০ বছরের বেশি। মন্দিরের ইতিহাস বর্ণিত মহাভারতেও ৫১ সতীপীঠের এক পীঠ দেবী বর্গভীমা আজও পূজিতা হন আচার মেনে। পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তাম্রলিপ্ত অধুনা তমলুক। তমলুকে অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা পুরাণে বর্ণিত ৫১ সতীপীঠের অন্যতম এক পীঠ। সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এই স্থানে। এখানে দেবী ভীমা কালী রূপে পূজিতা হন। পুরাণে কথিত রয়েছে, দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগের পর তার বাম পায়ের গোড়ালি সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে এই স্থানে এসে পড়ে। এই মন্দিরের উল্লেখ মহাভারতেও রয়েছে। মহাভারতে উল্লিখিত তমলুকের ময়ূর বংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। তমলুকে অতীতে কোনো শক্তি পূজিত হতো না, শুধুমাত্র দেবী বর্গভীমা পূজিত হতেন। ওড়িশি স্থাপত্যের আদলে এই দেউলের উচ্চতা প্রায় ৬০ ফুট। মন্দিরের দেওয়ালে টেরাকোটার অজস্র কাজ। তার মধ্যে মন্দিরের গর্ভগৃহে কালো পাথরে তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে দেবী উগ্র তারা রূপে। দীপান্বিতা অমাবস্যায় রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন দেবী বর্গভীমা। কালী কালী মহাকালী কালী এ পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্তে শরণাগত দিনার্তং পরিত্রাণ সংগ্রামী বিজয়ং দেবী বরং দেহি গৃহে দেবী নারায়ণী আমাদের এখানে যে ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে যে দীপান্বিতা কালী পুজোর দিন ভোর ৪টে নাগাদ মায়ের মঙ্গল আরতির পরেই মাকে স্নান করিয়ে মাকে রাজবেশে সুসজ্জিত করা হবে। কেন না, যেহেতু দীপান্বিতা কালী পুজো, সেই উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হবে। তো সেই এতেই সকাল থেকে যে সমস্ত ভক্তরা আসবেন তারা মায়ের কাছে পুজো পুষ্পাঞ্জলি দেবেন। আমাদের এই তমলুক নগরীতে একটা প্রথা আছে যে এই তমলুক নগরীর মধ্যে যে সমস্ত ক্লাব কমিটি এবং পারিবারিক যদি কোনো ভক্ত তার বাড়িতে যদি শক্তি পুজো যদি আরাধনা করেন, তাহলে তার আগে মায়ের কাছে অনুমতি নিতে হবে। অনুমতিটা কীরকম না, মায়ের কাছে রক্তপুষ্প, রক্তমাল্য, রক্তবস্ত্র, তার সঙ্গে পঞ্চ ফল মিষ্টান্ন সহকারে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দেওয়ার পর মায়ের কাছে অনুমতি নেওয়ার পর তারপর সেই সমস্ত প্যান্ডেল বলুন, ক্লাব কমিটি বলুন বা পারিবারিক যে পুজো হবে তার ঘর উত্তোলন হবে। ইতিহাস বলতে যেটুকু আমরা শুনেছি, আজ থেকে প্রায় বহু বছর আগে, অনুমান করা হয় প্রায় ৫,৫০০ বছর আগে, ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ তিনি মায়ের এখানে দর্শন পেয়েছিলেন। এখানে সতী মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল, বাম কুল্ফ বলা হয়। এটা ৫১ ফিটের একটা পীঠ, তন্ত্রোক্ত পীঠ। আমার নাম শ্রী পুষ্পেন্দু চক্রবর্তী। বর্গভীমা মা যেহেতু ৫১ পীঠের একটি বর্গভীমা মন্দির পীঠস্থান, ৫১ পীঠের একটি অন্যতম পীঠস্থান। এখানে মায়ের বাঁ পায়ের গোড়ালি পড়েছিল। যেটা বলছেন ওটা সঠিক, যে আজ থেকে ৬০-৬৫ বছর আগে পর্যন্ত তমলুকের একটা নির্ধারিত সীমানার মধ্যে কোনো শক্তি পুজো হতো না। যেহেতু এখানে বর্গভীমা মা অধিষ্ঠাত্রী অধিষ্ঠান করেছেন, তখনকার মানুষের সেই বিশ্বাস, সেই ভক্তির উপর সেই প্রথা চলে আসতেছিল। যুব সমাজ যখন মনে করলো যে চারিধারে শক্তি পুজো হয়, ক্লাবের পুজো হয়, বারোয়ারি পুজো হয়, আমাদের এখানে কেন হবে না, এরকম তাদের যখন তারা চিন্তা ভাবনা করলো, সেই সময় যারা গুণীজন ছিলেন সেটাকে বাধা দিল না। তারা বলেছিলেন যে শক্তি পুজো করতে পারো, যেহেতু মা আমাদের এখানে আছেন, মাকে অবহেলা করে নয়, মাকে অবজ্ঞা করে নয়, মায়ের কাছে আগে যে পুজোর ব্যবস্থা দিয়ে আসবে তোমার সামর্থ্য মতো, মায়ের অনুমতি নিয়ে এসে তোমরা পুজো করো। সেই যে একটা অলিখিত নিয়ম বা প্রথা, সেটা এখনও পর্যন্ত একইভাবে চলে আসছে। আগে যেটা শুধু ছিল বারোয়ারি পুজো বা যে ক্লাবের পুজো, এখন সেই জায়গাটায় চলে যে কোনো শক্তি পুজো, যে কোনো শুভ অনুষ্ঠান, যে কোনো বাড়ির যে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম করতে গেলে আগে মায়ের মন্দিরে পুজো না দিয়ে কেউ পুজো শুরু করে না। সেটা শুধু তমলুক শহর বলে নয়, আমাদের অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের মধ্যে মা বর্গভীমা অধিষ্ঠাত্রী দেবী একইভাবে ছিলেন। এখনও পর্যন্ত দূর দূরান্তের মানুষেরও যদি কখনো বিবাহ বা বাড়ির অন্নপ্রাশন বা গৃহপ্রবেশ এসব থাকে, মাকে পুজো দিয়ে তারা শুভ কাজ শুরু করে।
সেই প্রথা এখনও চলছে। কালী পুজোর আগেই কি শক্তি পুজোর জন্য অনুমতি নিতে হয়? শুধু কালী পুজো নয়, যে কোনো শক্তি পুজো, যেমন জগদ্ধাত্রী, রটন্তী, ফলারিণী, দুর্গা পূজা, কালী পুজো, এই সমস্ত যে শক্তি পুজোগুলো আছে, সেই শক্তি পুজো করতে গেলে যেমন ওই অনুমতি নিতে আসে। এখন আর শুধু শক্তি পুজোর মধ্যে সীমাবদ্ধ নেই, যে কোনো মাঙ্গলিক বাড়ির ক্রিয়াকর্মের মধ্যেও এটা তারা যুক্ত করে নিয়েছে যে মাকে পুজো দিয়ে আমাদের শুভ কাজ অনুষ্ঠান হবে। তার জন্যে বিবাহ বলুন, উপনয়ন বলুন, অন্নপ্রাশন বলুন, সাতবক্ষণ বলুন, যাই কিছু হোক না কেন, ব্যবসা শুরু করতে গেলেও তারা আগে মায়ের কাছে পুজো দিয়ে তারপর সমস্তটা শুরু করে। আপনি যে কালী পুজোর ওইটা বলুন, মানে কালী পুজো নিয়ে জায়গায় আমাদের যে বর্গেমা মন্দির, সকাল থেকে কালী পুজোর দিন ভক্ত সমাগম যেরকম হতে থাকে সেরকম হতেই থাকে, কিন্তু সন্ধ্যের পর থেকে তমলুক শহরের মধ্যে কালী পুজো এখন একটা উৎসব, প্রচুর পুজো হয়। সমস্ত পুজো কমিটি, বারোয়ারি পুজো বা কালীর বাড়ির পুজো, যেই পুজো হোক না কেন, তারা একটা তাদের নিজের মতো করে সামর্থ্য অনুযায়ী তাদের সমস্ত কিছু আয়োজন নিয়ে মায়ের কাছে এসে পুজো দিতে আসে। সেটা সন্ধ্যা থেকে শুরু করে রাত্রি 11টা, 11:30 পর্যন্ত মন্দিরে সেই ব্যবস্থাটা এখনও চলে আসছে। মানে সেই জায়গাটায় মন্দিরের সামনে একটা মানে খুবই সুন্দর হচ্ছে যে মানে পাওয়া যায় মানুষের কাছে, সেটা হচ্ছে যে হয়। কিন্তু তমলুক শহর খুব সংকীর্ণ সরু রাস্তা, অনেক কিছু প্রশাসনিকভাবে অনেক কিছু তাদেরকেও ব্যবস্থা করতে হয়, না হলে হচ্ছে যে বিশৃঙ্খলা যাতে না হয়, প্রশাসন এদিকটা যথেষ্ট সজাগ দৃষ্টি রাখে। আমরাও মন্দির কর্তৃপক্ষ চেষ্টা করি মন্দিরে বলে যাতে ভক্তরা তাদের সুষ্ঠুভাবে পুজো দিয়ে বাড়ি ফিরতে পারে বা সারা রাত্রি ধরে মায়ের পুজো দেখতে পারে, সেটুকু ব্যবস্থা আমরা মন্দির কর্তৃপক্ষ করতে থাকি। এই পুজো সকাল দিয়ে যে ভিড় শুরু হয়, রাত্রিবেলা একবারে যদি হয় ভোর রাত্রে পুজোর ব্যবস্থা শেষ হয়ে মায়ের শয়ন হয়, সেই পর্যন্ত যাত্রীরা এখানে ভক্তরা বসে থাকে নিশ্চিন্তে মায়ের কাছে পুজোর মনোবাঞ্ছা তাদের জানিয়ে তারা শেষ পর্যন্ত সকালবেলা বাড়ি ফিরে। আপনার নাম? আমার নাম শিবাজি অধিকারী। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।